সোমবার রাতে লখনৌর লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে রয়েছে দমকলের ইঞ্জিন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই দমকলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলায় লেগেছিল আগুন। গাঢ় ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। রোগী ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আগুন বাগিয়ে আনতে চেষ্টা করেন। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। অত্যন্ত 200 রোগী নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলা থেকে প্রথমে আগুন লাগে, যেখানে 35 থেকে 40 জন রোগী চিকিৎসাধীন ছিলেন। স্বাভাবিকভাবেই রোগী ও হাসপাতালের কর্মীরা ভয় পেয়ে যান বিষয়টিতে, প্রাণ ভয়ে ছোটাছুটি করেন। হুড়োহুড়ি শুরু হয়। হাসপাতালের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে অন্ধকারের মধ্যেই সবাইকে কোনো ক্রমে হাসপাতাল থেকে বেরোতে হয়। অন্ধকারের মধ্যে চলে রোগীদের স্থানান্তর কাজ। উত্তরপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, লোকবন্ধু হাসপাতালে আগুন লাগে, 200 রোগীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ঘটনায় কোনো রকম হতাহতের বা কেউ মারা যায়নি। দমকল অধিকারীরা আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 8 মাসের পরপর দুটি ঘটনায় বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। গত সপ্তাহে একজন নারী মডেলকে মধ্যরাতে আটক করে 2 দিন পরে ওই আইনে 30 দিনের আটকদেশ দেওয়া হয়েছে, যা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। সেই ঘটনার ব্রেস কাটতে না কাটতেই পহেলা বৈশাখী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় বানানো মেটিফে আগুনে দেওয়ার ঘটনায় বিতর্কিত ওই আইনে আবার মামলা হয়েছে। এই নিয়ে সমালোচনার মধ্যেই রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আইসিফ নজরুল বলছেন, মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি, বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটাও ঠিক হয়নি। মডেল মেঘনা আলমকে কেন মুক্তি দেওয়া হবে না এবং বিশেষ ক্ষমতা আইনে তাদের আটকদেশকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। এইসব ঘটনার মধ্যে আবার বিতর্কিত ওই আইনের প্রয়োগ দেখা গেল। 1978 সালে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সন্দেহভাজন হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। আইনটি কার্যকরের পর থেকেই এ নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু বিভিন্ন সরকারের সময় এই আইনে গ্রেপ্তার নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেন এই আইনের প্রয়োগ করতে হলো সেই প্রশ্ন তুলছে কেউ কেউ। বিরোধীরা বরাবরই এই আইনের সমালোচনা করে। আসলে কোনো সরকারই আইনটি বাতিলের উদ্যোগে নেননি। মানবাধিকার কর্মীরা বলছেন, বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের মধ্যে দিয়েই মানুষের অধিকার রহিত হয়েছে এবং এটি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলে মানা হয়। নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা। একটি ছোট বিমান ভেঙে পড়ার ফলে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত একজন নামী চিকিৎসক ডক্টর জয় সানি সহ তার পরিবারের 6 জন সদস্যের। বিমানটি চালাচ্ছিলেন তার স্বামী মাইকেল গ্রফ। জয় সানি মূলত পাঞ্জাবের মেয়ে। বাবা মা কুলজিৎ এবং গুরদেব সিং এর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। পিটসবার্গ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে পাস করে ইউরোগাইনোকোলজি এবং পেলভিক সার্জারিতে বিশেষজ্ঞ হন। একজন শ্রদ্ধেয় চিকিৎসক হিসেবে পরিচিত ছিল তার, কিন্তু গত শনিবার তার জীবন থেকে নেমে গেল সবকিছু। ছোট্ট একটি বিমান জয় ও তার পরিবারের সদস্যদের নিয়ে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি বিমানবন্দর থেকে ছেড়ে গিয়েছিলেন স্ক্যাটস্কিলসের উদ্দেশ্যে, যেখানে তারা একটি যৌথ জন্মদিন এবং 500 বার সেলিব্রেশন করতে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর 10 মাইল আগেই দুর্ঘটনার শিকার হয় বিমানটি এবং মৃত্যু হয় প্রত্যেকেরই। রাশিয়ার ছোড়া
ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের ধ্বংস হয়ে গেল ভারতীয় সংস্থার ঔষধের গোদামঘর। শনিবার বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ্যে আনলেন কিয়েভ। হামলার পর ক্ষতিগ্রস্ত গোদামঘরের এক ছবি প্রকাশ্যে এনেছেন ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস। এই ঘটনার পর ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আজ ইউক্রেনে অবস্থিত ভারতীয় ঔষধ সংস্থা কুসুমের গোদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এরা ভারতের সঙ্গে তাদের সুসম্পর্কের দাবি করে অথচ ইচ্ছাকৃতভাবে ভারতীয় সংস্থাগুলির ওপর হামলা চালায়। এই ঔষধ সংস্থা ইউক্রেনের শিশু ও বয়স্কদের জন্য তৈরি করা হয়েছিল, তার ওপর এই হামলা পরিকল্পিত হামলা বলে দাবি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেন। পাশাপাশি হামলার পর ক্ষতিগ্রস্ত ঔষধ সংস্থার ছবি প্রকাশে এনে হ্যারিস লিখেছেন, যেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত ভেঙে গড়িয়ে গিয়েছেন সংস্থাটি, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ব্রিটেনের রাষ্ট্রদূত লিখেছেন, আজ সকালে রাশিয়ার ড্রোন কিয়েভের প্রধান ঔষধের গুদাম ধ্বংস করে দিয়েছে। বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ঔষধ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের সাধারণ মানুষের ওপর রাশিয়া তার সন্ত্রাসী হামলা বন্ধ করছে না কোনোভাবেই। গত মাসে মাঝামাঝি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিবৃতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বিবৃতি বলা হয়, পুতিন এবং ট্রাম্প সহমত যে রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেরই ক্ষতি হচ্ছে। যে পরিমাণ শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে তা মানবজাতির কল্যাণে ব্যবহার করা যেত। যদিও এখনই পুনরূপের যুদ্ধবিরামের রাজি নয় রাশিয়া। এই মধ্যেই ইউক্রেন রাশিয়ার হামলা যে যুদ্ধবিরতির দিকে পদক্ষেপ নয়, সেই দাবিতেই সরব হয়েছেন ইউক্রেন। ফের একবার আইপিএলে ধোনির ধামাকা, ঝলক দেখা গেল সেই ফিনিশার ধোনির। হাঁটতে হাঁটতে খাদের কিনারায় চলে যাওয়া চেন্নাই সুপার কিংসকে ফের একবার জয়ের রাস্তায় ফিরিয়ে আনলেন ধোনি। লখনৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠে রুদ্রশ্বাস ম্যাচে 5 উইকেট জয় পেল সিএসকে। এলওএসজির দেওয়া 166 রানের টার্গেট 3 বল বাকি থাকতেই পূরণ করে ফেলে 5 বারের আইপিএফ জয়ীরা। 11 বলে 26 রানের ম্যাচ উইনিং ইনিংস খেললেন মাহি। ম্যাচ টস জিততে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। প্রথম থেকেই নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকায় পাওয়াকে প্লেতে বেশি রান করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। ওপেনে মিচেল মার্শ 30 রানের ইনিংস খেললে বড় স্কোর করতে পারেননি। চাপের মুহূর্তে প্রতিযোগিতায় প্রথম রানে ফেরে ঋষভ পন্ত, কার্যত একার হাতে দলকে টানে এলএসজি অধিনায়ক। সেট হওয়ার পর খেলেন একাধিক আক্রমণাত্মক শট। পনের ব্যাটে ভর করে 150 রান করে এলএসজি। শেষের দিকে ঋষভ পন্তকে সঙ্গ দেন আব্দুল সামাদ। অর্ধশতক রানের পার্টনারশিপ করে পন্ত ও সামাদ। আব্দুল সামাদ 20 রান করে আউট হন। শেষ দ্রুত রান করতে গিয়ে আউট হন পন্ত। 49 বলে 63 করেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 166 রান করে লখনৌ সুপারস্টার জায়ান্টস। সিএসকে হয়ে 2টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা। রান তাড়া করতে নেমেও ওপেনিং জুটিতে শুরুটা ভালোই করে সিএসকে। শেষ রাশিদ ও রাচিন রবীন্দ্র পাওয়ার প্লে মার্কাটারি ব্যাটিং করেন। 50 রানের পার্টনারশিপও করেন সিএসকের এই দুই ওপেনার, কিন্তু শেখ রাশিদ 27 ও রাচিন রবীন্দ্র 37 রান করে আউট হতেই ব্যর্থ সিএসকের মিডল অর্ডার। রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা ও বিজয় শঙ্কর কেউ বড় রান করতে পারেননি। 111 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। কমে যায় রানের গতিও। এরপর ক্রিজে আসেন ধোনি। লাগাতার শট হার সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল, কিন্তু কামাল দেখালে ধোনি। শিবম দুবেকে সঙ্গে নিয়েই শুধু ম্যাচ উইনিং পার্টনারশিপ করলেই তাই নয়, আরও একবার প্রমাণ করে দিলেন ধোনিরা ফিনিশ হয় না, ফিনিশ করে দেয়। শিবম দুবে 37 বলে 43 রান করেন। ধোনি 11টি বলে 4টি আর 1টি 6-এর সৌজন্যে 26 রানের মার্কাটারি খেলেন। 19.3 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছান সিএসকে।
অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে পালিয়ে মালদায় আসতে বাধ্য হয়েছে একাধিক হিন্দু পরিবার। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন 500 জন হিন্দু। পালিয়ে আসা হিন্দুদের একটাই অভিযোগ, এও বলা হয়েছে যে তাদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনো রকম বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে 77টি পরিবার। সেই হিন্দু পরিবারের সঙ্গে একদিন দেখা করতে যান মালদার বৈষ্ণবনগরের তান শিবিরে সুকান্ত মজুমদার। আর সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ঘর ছাড়ারা। তাদের ওপর অত্যাচার করা হয়েছে, কিভাবে কেড়ে নেওয়া হয়েছে জিনিসপত্র, সেই কথা সুকান্তকে জানান। কি অবস্থায় বাংলায় অমিত শাহ জেপি নাড্ডাকে জানাবো, ত্রাণ শিবিরে গিয়ে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সংবাদ মাধ্যমে সুকান্ত মজুমদার বলেন, প্রশাসনকে অনুরোধ করব যতক্ষণ না এদের সুরক্ষা দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকুক। সুরক্ষা দিলেই তবে নিয়ে যাওয়া হবে। অন্যান্য কাজ করছে এরা, আর কোথায় যাবে বা কেন এই ঘটনা ঘটছে জবাবদিহি চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে। মুর্শিদাবাদ মালদার একাংশে বাংলাদেশে পরিণত হয়েছে বলে দাবি তার। দরকারে আদালতে যাব, মা বোনদের সুরক্ষা করব বললেন তিনি। কেন্দ্র সেনাবাহিনীকে ঠিকঠাক কাজে লাগাবো। বিজেপি মালদায় কন্ট্রোল রুম খুলছে, দুর্গতার সেখানে কোনো রকম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো, তারপর ওইসব এলাকায় বিএসএফ প্রতিশ্রুতি নিয়ে যাব বললেন সুকান্ত মজুমদার। যদিও মুর্শিদাবাদ মালদা জুড়ে দুর্গতদের বাড়ি ফেরার ছবি পোস্ট করছে কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা জাবেদ সামিন বলেন, মুর্শিদাবাদ মালদায় জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ঘরছাড়ারা ধীরে ধীরে বাড়ি ফিরছেন, জঙ্গিপুরে ধীরে ধীরে দোকানপাট খুলছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গত 36 ঘন্টার মুর্শিদাবাদে অশান্তির খবর আর নেই। 200 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। ঘরছাড়াদের মধ্যে 19 জন বাড়ি ফিরেছেন, বাকিরাও শীঘ্রই বাড়ি ফিরবেন। পুলিশ, বিএসএফ, সিআরপিএফ মোতায়েন করেছেন, তারা সব দিক খুঁটিয়ে দেখছেন। রাজ্যে ফের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন কেউ হাতে তুলে নেবেন না, প্ররোচনায় পা দেবেন না বললেন তিনি। প্রতীক্ষার অবসান, সোমবার কালীঘাট স্কাইওয়ারকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের আগে বক্তব্য রাখেন তিনি, যেখানে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি অন্য কোনো প্রোগ্রামে গেলে আমার টাইটেল বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম মানে শান্তি, স্বস্তি, সম্প্রীতি, একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছু হয় না। কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের অশান্তি? মানুষকে ভালোবাসলে সব জয় করা যায়, একলা করে রাখলে জয় করা যায় না। আমরা সকলেই পাশে দাঁড়ান। তারপরই মুখ্যমন্ত্রী সংযোজন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার আছে, তবে তা অনুমতি নিয়ে করতে হবে। সে যাই হোক, আইন হাতে নেবেন না। আইনের জন্য আইনের রক্ষক আছে। কেউ প্ররোচনা দেবে, পরিচিত হবেন না, সেটাই তো আসল। আপনার জয়ী হন, শান্তি বজায় রাখুন। এই মাটির শান্তি মাটি, এই মাটিতেই ভালোবাসুন। আমরা যে কোনো ধর্মের পাশে দাঁড়াই। কালীঘাটে স্কাইওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 500 মিটার লম্বা, 10 মিটার চওড়া এই স্কাইওয়াক, 5টি গেট, মূল প্রবেশদ্বার 2টো, তবে 3 দিক থেকে ওঠা যাবে। তারাপীঠে স্কাইওয়াক করার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের, তবে জায়গা না মেলার কারণে স্কাইওয়াক করা যায়নি দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, গলিটা খুব সরু, কোনো জায়গায় পাওয়া যায়নি, না হলে ওখানে স্কাইওয়াক করে দিতাম। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, রাজ্যে 99% টাকা দিয়ে এই প্রকল্পে মন্দিরের চূড়া একটি অংশ সোনা দিয়ে তৈরি করা হয়েছে। রিলায়েন্স তা করতে চেয়েছিল, আমি বাধা দিইনি, বাকি পুরোটা আমরা করেছি। অনেকের ধারণা ওরা পুরোটা করেছে, কিন্তু তা ঠিক নয়। ধর্ম কারণ একার নয়, ধর্ম সবার। সূত্রের খবর, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় আচমকা এক অপ্রীতিকর ঘটনা দেখা যায়। অভিযোগ, এক ব্যক্তি ভিড়ের মধ্যেই মহিলা যাত্রীর গায়ে হাত দেন। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। কুদঘাট স্টেশনে অভিযুক্ত নেমে পড়তেই তাকে পাকড়াও করে মারধর শুরু হয়। তাদের মধ্যে একজন বচসা শুরু করে, পরে আরেকজন প্রতিবাদ করে, তারপরে বাকিরাও তাতে সামিল দেয়। অভিযুক্ত পালানোর পরিকল্পনা করলেও তাকে ধরে ফেলে বাকিরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আরপিএফ কর্মীরা।
উত্তেজিত যাত্রীরা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেন। যাত্রীর একাংশের অভিযোগ এই ব্যক্তি তাদের চেনা, অতীতেও এমন কাজ করেছেন তিনি। তখন প্রতিবাদও হয়েছিল এবং মহিলাদের হাতে তিনি মারও খেয়েছিলেন। কলকাতা মেট্রোকে নিরাপদ বলেই মনে করা হয়। অনেক রাতে বহু যাত্রী ফেরেন, ভিড়ে গমগম করে মেট্রো। তার মধ্যেই যদি এরকম অবস্থা হয়, তাহলে ফাঁকা মেট্রো কিভাবে সুবিধাকর হবে? প্রশ্ন তুলছে অনেকেই। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দিলীপ ঘোষের জবাব, সংগঠনটা কে করবে? আমি করব নাকি হিন্দু করবে? দাদা করছি তো, হিন্দুরা মরুক না, এক কষ্ট পাচ্ছেন কেন? এরপর দিলীপ ঘোষ বললেন, কোনো মায়া নেই, কৃষ্ণনগরের লোকের প্রতি কোনো মায়া নেই। আবার কল্যাণকে হারালো, পাশে দেখুন 2.5 লক্ষে ভোটে জিতেছে। নির্মম হন, হিন্দু অনেক মরেছে, আরো কিছু মরুক। এই ভিডিও পোস্ট করছেন দেবাংশু ভট্টাচার্য। তবে এই ভিডিওর সহায়তা যাচাই করেনি এখনো পর্যন্ত নিউজ ইউএনআই। দেবাংশু লিখছেন, ভাইরাল হওয়া মেসেজটি কতটা সত্যি সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে। দিলীপ ঘোষের বক্তব্যের শেষে অংশটুকু শুনবেন। 2019-এ এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা হেরে যাওয়ার পর দিলীপ ঘোষ বলেছিলেন, মরুক না হিন্দুরা, আমাদের কোনো মায়া নেই। লুকিয়ে সেই ভিডিওটা করে নিয়েছিলেন বিজেপির কোনো এক কর্মী। সেই দিন থেকেই পরিষ্কার, ভোট না দিলে হিন্দু মুসলিমের মধ্যে তফাৎ হবে না, বিজেপির কাছে নেই। এদিকে ভিডিওটি আপাততভাবে বোঝা যাচ্ছে হিন্দুদের প্রতি কিছুটা অভিমান থেকেই দিলীপ ঘোষ এই ধরনের কথা বলেছিলেন। মূলত যেটা বোঝা যাচ্ছে, হিন্দুদের প্রতি এত কিছু করার পরেও কেন হিন্দুরা গেরুয়া শিবিরকে ক্ষমতায় আনার ক্ষেত্রে উদ্যোগী হয় না, মূলত সেদিকে সম্ভবত বলতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। দেখ, এটা কৃষ্ণনগরের লোকসভা আসনে হেরে যাওয়ার পরেই দিলীপ ঘোষের অভিমানের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেকেই। পহেলা বৈশাখেই অ্যাকশনে নামলো ইডি। যখন গোটা রাজ্যবাসী ব্যস্ত নববর্ষ উদযাপনে, সেই সময় ইডি টিকি খুঁজতে জালিয়াতিদের ব্যস্ত। ভবানীপুর থানা থেকেই দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের একবার তল্লাশির অভিযান তদন্তকারীদের। মঙ্গলবার সাত সকালে বিরাটি, বেকবাগান সহ কলকাতা তথা রাজ্যের মোট 8টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে তল্লাশি অভিযানে নামে তারা। কিভাবে রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ছে ভুয়ো পাসপোর্ট, কারাই বা ছড়াচ্ছে, সেই সব খতিয়ে দেখতে অ্যাকশনে নেমেছে তারা। এই ভুয়ো পাসপোর্ট মামলার আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু নথির খবর পেয়েছে যে যা খুঁজে বের করতেই রাজ্যের অলিগলিতে বেড়াচ্ছে ইডি অধিকারীরা। অবশ্য ইডির এই আন্তর্জাতিক যোগজোশের ব্যাপারে কার্যত সিলমোহর দিয়েছে কলকাতা পুলিশও। সম্প্রতি ভবানীপুর থানা তরফে ভুয়ো পাসপোর্ট মামলায় একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই চার্জশিটে বলা হয়েছে, এই গোটা চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তদের একটা বড় অংশ বাংলাদেশের নাগরিক। এবার সেই এজেন্টদের খুঁজে বের করতেই ময়দানে ইডি। প্রসঙ্গত, গত বছর সর্বপ্রথম কলকাতা পুলিশের উদ্যোগেই ভবানীপুর থানার দায়ের করা হয় একটি পাসপোর্ট জালিয়াতি মামলা। এখান থেকেই শুরু হয় বৃহত্তর চক্রান্তের একটা বড় খোসা ছাড়ানো। পরবর্তীতে এই মামলার তদন্তকারী কলকাতা পুলিশের পাশাপাশি চলে যায় ইডির কাঁধেও। মূলত ভুয়ো পাসপোর্টের মাধ্যমে চলা আর্থিক জালিয়াতির মামলাগুলির তদন্তের পুরো দায় এখন ইডির ওপরে। आप देख रहे हैं न्यूज UNI। दोस्त पुलिस और उसके सिपाहियों की ऐसी सच्चाई जिससे आप कभी रूबरू नहीं हुए होंगे। जो लड़े दूजे की खातिर वो जगत में वीर है। आओ सुने हम किस्सा उसका जो आज का करमवीर है। आतंकी और लुटेरों से ये चमन नहीं लुट पाएगा, खाकी वर्दी वालों का बलिदान व्यर्थ न जाए। वो सभी को राह दिखाता है, वो सभी के काम आता है, क्योंकि वो है दोस्त पुलिस। देखिए हर शनिवार सिर्फ चैनल